পরিবেশ সংলাপের বিশেষ আয়োজন নির্বাচনী ভাবনার পরিবেশে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোসেফা তৃপ্তি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসন্ন। আমাদের এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে, তাদের বক্তব্যে, তাদের অঙ্গীকারনামায় জ্বালানি সুবিচারকে কিভাবে দেখছে তা নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আজ আমরা কথা বলবো কনজিউমার অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম স্যারের সাথে। স্যার, আপনি কেমন আছেন? ভালো। স্যার, দেশে একটা বড় বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান সংগঠিত হয়ে গেল। গত 1.5 বছরে আসলে জ্বালানি খাতে বৈষম্য কতটুকু দূর হলো বলে আপনি মনে করেন? বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্য সামনে চলে এসছে, এবং যে সূত্রে মানে যে উপলক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনটা প্ল্যান্টেশন হয়েছে সেখানে সেটা সফল হয়েছে, বিশেষত নিয়োগের ক্ষেত্রে, পিএসসিতে নিয়োগের ক্ষেত্রে। কিন্তু জ্বালানি ক্ষেত্রে বৈষম্য বেড়েছে এবং ভয়ঙ্কর ভাবে বেড়েছে, এবং সেটা দৃষ্টান্তহীনভাবে বেড়েছে। এবং এই বাড়াটাকে বলা যেতে পারে যে ধারাবাহিকভাবেই আগের বৈষম্যের ধারাবাহিকভাবে সেটা পুষ্টি লাভ করেছে, এবং তা ভবিষ্যতে কি পরিণতি হবে সেটা ভাবা মুশকিল যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। দেশের সবগুলো রাজনৈতিক দলগুলো তো সংস্কারের কথা বলছে, কেউ কেউ আবার নতুন বন্দোবস্তেরও কথা বলছে। নির্বাচনী তাদের যে প্রচারণা চলছে, তাদের যে বক্তব্য চলছে, বিভিন্ন ধরনের জনসমাবেশ চলছে, সেখানে কি আসলে জ্বালানি খাতের কোনো সংস্কারের কথা আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? প্রথমত কোন খাতের ব্যাপারে সেরকম সুনির্দিষ্টভাবে পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে তেমন কোনো প্রস্তাব আমার চোখে বাঁধেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের পলিটিক্স বা রাজনৈতিক অঙ্গনে, রাজনীতির মাঠে রাজনীতিবিদরা, যেহেতু রাজনীতির মাঠটা বিগত সময়ে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে ছিল না, সেখানে বড় ধরনের নানাভাবে অসমতা ছিল, এবং রাজনৈতিক দলগুলো নানা বৈষম্যের শিকার ছিল। তো সেই সময়ে যে ধরনের প্রতিকূলতা অতিক্রম করে এসছে, তাতে করে বলা যায় যে আজকে যারা মেন স্ট্রিম রাজনীতিতে এসছে তারা অনেকটাই তারা নিষ্ক্রিয় বললে ভুল হবে, বিপন্ন ছিল। তো সেই অবস্থাটা অতিক্রম করতে হলে তারা তাদের মতো করে যে স্ট্রাগল করছেন, এবং নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের মাঠে এসছে, এবং নির্বাচনের মধ্য দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো দল এককভাবে অথবা সম্মিলিতভাবে সরকার গঠন করবে। সেই ট্রেডিশনালি সরকার কি করবে না করবে সে ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে আসা, এখনো সেইটা তারা করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে যে তারা অনেক ব্যাপারেই তারা সীমাবদ্ধ, তারা লিমিটেড হয়ে গেছে। তো হয়তো যারা ক্ষমতায় আসবে তারা কি করবে, তখন হয়তো যারা ক্ষমতার বাইরে থাকবে তারা কথা বলবে। তো সেজন্য বিভিন্ন পর্যায় থেকে আমরা উদ্যোগ নিচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি, তাদেরকে জ্বালানি সেক্টর সম্পর্কে তথ্যপাত্র দিচ্ছি, তারা আমাদের সঙ্গে আলাপ আলোচনায় আসছে, উৎসাহিত করছি। ইতিমধ্যে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে বসেছি, সম্মিলিতভাবে বসেছি, সিডাপে আনুষ্ঠানিকভাবে আয়োজন করেছি 15 তারিখে। তাদের নিয়ে আমরা প্রথম আলোর গোলটেবিল বৈঠকে যাব। তো এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যে সচেতনতা, সেই সচেতনতার জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে বেশ ইমপ্রুভ করেছে, এবং তারা মনোযোগ দিচ্ছে, এবং আমাদের কোনো অভিমতের সঙ্গে বা আমাদের পারসেপশনের সঙ্গে তাদের ভিন্ন মত দেখিনি। তো আশা করি তারা সম্মিলিত হবে, ইনক্লুসিভ ওয়েতে তারা জ্বালানি খাতের সমস্যা স্পেশালি অ্যাড্রেস করবে এবং মনোযোগী হবে, কারণ তা না হলে অর্থনীতিকে সুরক্ষা দেওয়া যাবে না। যে অর্থনীতি এখন যে বিপর্যস্ত হয়েছে, বিপন্ন হয়েছে, সেটা মূলত জ্বালানি খাতের কারণেই। জ্বালানি খাতের মেগা প্রজেক্টগুলো ওর বিনিয়োগ আহরণ করতে যে
ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে এবং সেই টাকা এইসব প্রজেক্টের মাধ্যমে পাচার হয়ে গেছে। আর এই ব্যয় এত বেশি বেড়েছে যার কারণে জ্বালানি, প্রাথমিক জ্বালানি, প্রাইমারি এনার্জি এবং বিদ্যুতের সরবরাহ ব্যয় এত বেড়েছে যে এখন যে ব্যয় বেড়েছে সেটা মূল্য বৃদ্ধি করে সমন্বয় করা সম্ভব হচ্ছে না এবং সরকারকে এখন বিদ্যুতেই ৬২ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, বছরে দিতে হচ্ছে। এবং এই সরকারদের ১.৫ বছর প্রায় পার হতে যাচ্ছে এবং এই সময়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ায়নি, কিন্তু ঘাটতি বেড়েছে ৪২,০০০ থেকে ৬২,০০০, অলমোস্ট 50% ঘাটতি বেড়ে গেছে। তার মানে বৈষম্যর কারণেই ঘাটতি, ব্যয় বৃদ্ধি, অসমতার কারণে ব্যয় বৃদ্ধি, ঘাটতি বৃদ্ধি, মূল্য বৃদ্ধি। এবং সেই ব্যয় বৃদ্ধির যে আমি হিস্ট্রিটা দিলাম এবং ঘাটতি যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে বৈষম্য যে আমি শুরুতেই বলেছিলাম যে এটা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, আরো ভয়ঙ্করভাবে বৃদ্ধি অব্যাহত আছে, এটাই তার প্রমাণ। এটা একটা আশার ব্যাপার যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের মত বিনিময় সবাই আপনি একটু আশা দেখতে পাচ্ছেন, আশার ব্যাপার। কিন্তু আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা বলে অনেক দলেই হচ্ছে নির্বাচন পূর্বে নানা ধরনের মানে প্রতিশ্রুতি দিলেও আসলে যখন তারা সরকার গঠন করে, মানে সরকারি দল হয়, তখন এই সুবিচার চেয়ে যারা আন্দোলন করে, এই সরকার এবং হচ্ছে এই আন্দোলনকারীদের করে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আপনি এবং সেটা আমরাই তার সবচেয়ে বড় ভুক্তভোগী। আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সঙ্গে যারা আমাদের সঙ্গে থেকে এস্টাবলিশমেন্ট সিটিং গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন করেছে, তারা যখন সরকারে গেছে দেখা যাচ্ছে যে আগের সরকারের সঙ্গে যে শক্তিতে বা যে জোরে সোরে আন্দোলন করতে হয়েছে তাদের সঙ্গে আরো জোরে সোরে আন্দোলন করতে হয়েছে। তারা যে এই আন্দোলন করতে যে আমাদের নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে, দেখা যাচ্ছে যে তাদের দ্বারা পরবর্তী সরকারের দ্বারা বেশি নির্যাতিত হয়েছে। এখন এই ধারাবাহিকতা যদি পরবর্তীতে অব্যাহত থাকে তাহলে জাতির দুর্ভাগ্য ছাড়া কিছু বলার নেই, অর্থাৎ এই জাতির আর আলোর মুখ দেখবে না। জি স্যার, এই আপনার আন্দোলন থেকে বলছি যে জ্বালানি খাতে আমাদের অনেকগুলো গৌরবময় আন্দোলন আছে এবং তাতে করে হচ্ছে এই জ্বালানি অধিকার আদায় এগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা অস্বীকার করার মতো আমার মনে হয় যে কারোরই যে বিপক্ষে তারও নেই। জি, কিন্তু এই সত্ত্বেও এই এই আন্দোলনকারীদের অনেক সময় হচ্ছে উন্নয়ন বিরোধী ট্যাগ দেয়া হয় যে এরা আসলে উন্নয়ন চায় না। এটার সুবিধা এই সকল উন্নয়ন কার্যক্রম যেটা অধিকার বঞ্চিত করার হচ্ছে আপনার প্রকল্প, সরকার অধিকার বঞ্চিত করার প্রকল্প সরকারি কার্যক্রম হিসেবে গ্রহণ করে প্রাতিষ্ঠানিকভাবে আইনি কাঠামোর আওতায় এগুলো করে। তো এতে যারা সুবিধাভোগী তাদেরকে তাদের সুরক্ষার জন্য, আত্মপক্ষ প্রতিষ্ঠিত করার জন্য তাদের এইসব করতে হয়, করে। তো শুধু শুধু এই ধরনের আন্দোলনকারীদের জন্যই নয়, এই কথাটা সত্যি। এটা যখনই আপনার ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ ওঠে, প্রতিবাদের যারা সামনে থাকে তাদেরকে ব্যক্তিগতভাবে নানা ধরনের ট্যাগ দেওয়া হয়, ট্যাগ লাগানো হয়, লাগে। এটা অন্য অন্য ক্ষেত্রেও প্রযোজ্য। এটাই হচ্ছে বলা যেতে পারে যে আমাদের রাজনীতির জগতে এটা রাজনৈতিক কালচারও বলতে পারেন। রাজনীতিবিদদেরকে এভাবে আমরা বলি ধুয়ে দেয়, এবং সেই ধুয়ে দেওয়ার ঢেউ এইরকম অরাজনৈতিক প্রতিবাদী ব্যক্তিত্বদেরকেও এই ঢেউয়ের অভিঘাত তাদেরকে হজম করতে হয়। জি স্যার, এবার একটু অন্য একটা বিষয়ে কথা বলি। কিছুদিন আগে হচ্ছে আমাদের বর্তমান সরকারের হচ্ছে প্রেস সচিব তার ফেসবুক পোস্টে ফুলবাড়ির কয়লা উত্তোলন নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন। আপনি কি মনে করেন এটা কোন ইঙ্গিত ছিল? সেটি তিনি বললে ভুল হবে, কারণ এই ফুলবাড়ি কয়লা খনি উন্নয়ন উন্মুক্ত পদ্ধতিতে উন্নয়নের ব্যাপারে এখানে একটা বড় ধরনের ইন্টারেস্ট লবি ছিল এবং তারা সুসংগঠিত ছিল এবং তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই লবি করেছে এবং তারা বিদেশি কোম্পানি দ্বারা সমর্থিত ছিল এবং অনেকে পেইড ছিলেন। সেটা তো কানাডার ইনভেস্টিগেশনে সেটা পাওয়াও গেছে
সেটাকে ঘিরে অনেক কিছু ঘটেছেও, নানা জায়গায় এটা হয়েছে। সরি, কানাডাটা না, ভুল বলছি, কানাডা তো নাইকোতে ছিল। না না, আমাদেরই নানা ইনভেস্টিগেশনে সেগুলো এসছে। তো এটা উনি তো সে সময়কার মানুষ না, উনি পরবর্তী সময়ের মানুষ। তো ধারাবাহিকতা তো চলে সবকিছুরই, ধারাবাহিকতা কোনো ঘটনার চলে, ব্যক্তি বদলায়, ব্যক্তি বদলিয়ে গেছে, সুতরাং এটা এমন কিছু নয়। কিন্তু এসবের মধ্য দিয়ে বোঝা যায় যে আমাদের এই সমস্ত গোষ্ঠীগত ব্যক্তিদের গোষ্ঠীগতভাবে বা ব্যক্তিগতভাবে যে প্রচারণাটা সামনে আনে, তাদের ক্ষমতা ব্যবহার করে, কেউ পত্রিকায় থাকলে তার পত্রিকা ব্যবহার করে, কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে রাষ্ট্রীয় ক্ষমতা বলে, কথা বলে, কিন্তু এসব থেকে সত্যের অপলাভ হয়। কারণ কারিগরি বিবেচনায়, আর্থিক বিবেচনায় কোনো অবস্থাতেই উন্মুক্ত কয়লা খনি, ফুলবাড়ি কয়লা খনি উন্নয়ন ফিজিবল না। এবং এতে যে পরিবেশের ক্ষয়ক্ষতি হবে, পরিবেশ শব্দটা আমরা খুব হালকা ভাবে দেখি, কিন্তু এই যে ওই এলাকা তো উর্বর কৃষি জমি, সেই কৃষি জমির যে ধ্বংস হবে, বিলীন হবে, এবং উর্বর উর্বর ভূমি, এগুলো যে বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে, সেই প্রোডাক্টিভিটিটা যে জমি হারাবে, কৃষি উৎপাদনশীলতা বিলুপ্ত হয়ে যাবে, তাহলে ওখান থেকে যে ধান হয়, কৃষি পণ্য খাদ্যদ্রব্য উৎপাদন হয়, তা সারা দেশে সেটা সরবরাহ করা হয়, সে ঘাটতি জাতি কিভাবে মিলাবে? আয় হবে 20 বছর, আর এটা তো রিনিউয়েবল রিসোর্স, রোজ কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। তো এই আয় হওয়া, এই কয়েক বিলিয়ন টাকা, কয়েক বিলিয়ন এর বিনিময়ে টাকা আয় হবে, টাকা পাবে, এগুলো যদি রপ্তানি না করে তাহলে তো আর বৈদেশিক মুদ্রাও আসবে না। তখন তো রপ্তানি করার কথা ছিল, 80% রপ্তানি হবে, এখন হয়তো বা রপ্তানি হতেও পারে, নাও পারে, বা হবে। তো আমরা এই কয়লা তুলতে যে খরচ হবে, সে খরচ, বড় পুকুরে আমরা কয়লা তুলছি, আমদানি করছে $100, তার কাছ থেকে কিনছে $176। তো ওই কয়লা তুলে যে টাকা দিয়ে আমাদের কিনতে হবে, সাগরের গ্যাস উঠলে যে দাম দিয়ে কিনতে হবে, এলএনজি যে দাম দিয়ে কিনতে হবে, খুব পার্থক্য দেখা যাচ্ছে না, এখন এই পর্যায়ে চলে গেছে। প্রাইসিং করার সময় দেখা গেছে যে এইসব প্রাইসিং করতে বসে হচ্ছে আপনার মুখ্য সচিব, এগুলো প্রাইসিং নির্ধারণে বসে। এইসব প্রাইসিং করে যে অবস্থায় নিয়ে গেছে, এখন ফুলবাড়ি কয়লা আর্থিক বিবেচনায়, কারিগরি বিবেচনায়, এবং যে ভূগর্ভে যে পানির আধার রয়ে গেছে ওখানে, যেটাকে দুপি টিলা বলে, সেই পানির আধারও বিলুপ্ত হয়ে যাবে, কারণ পানির আধারের নিচে কয়লা। তো মাটি যখন খুঁড়ে পুকুর বানানো হবে, তখন ওই আধার তো ধ্বংস হয়ে যাবে, তো ওই আধার তো ফিরে পাওয়া যাবে না। তো এইসব পানি সম্পদ, কৃষি সম্পদ, মানে মাটি বা ভূমি সম্পদ, এগুলোকে নষ্ট করে কয়লা পেয়ে আমাদের কত লাভ হবে, আমি যারা এইসবের পক্ষে বলে, আমি দয়া করে অনুরোধ করবো যে আপনারা এই হিসাবটা করেন। যদি আপনাদের কাছে সেই হিসাব না থাকে, তাহলে আমার কাছ থেকে নিয়ে যান, আমি ভুল হিসাব করেছি সেটা প্রমাণ করেন, প্রমাণ করলে আমি মাপ চাইবো যে এতদিন আমি ভুল কথা বলেছি। এগুলো করে মানুষকে বিভ্রান্ত করবেন না, অনুগ্রহ করে মানুষকে বিভ্রান্ত করবেন না। এটা একটা জাতীয় বিপর্যয়, এতে আপনার কোনো লাভ নেই, কিন্তু জাতির মহা ক্ষতি হচ্ছে, ক্ষতি হবে। আমাদেরকে এই কয়লা এভাবে তুলে এই ধ্বংস আহ্বানের জন্য জাতিকে উদ্বুদ্ধ করতে যাবেন না, এটাই আমার স্বনির্বোধ অনুরোধ রইল এই সাক্ষাৎকারে। স্যার, শেষে আরেকটু বিষয়ে বলতে চাই যে এবার আসলে মোট ভোটার প্রায় 13.5 কোটি, এর মধ্যে প্রায় 1/3 হচ্ছে তরুণ ভোটার। এই তো অনেকেই এবারই ভোট দিচ্ছে, এবারে ভোট দিচ্ছে। অনেকেই মনে করছে যে যে দলগুলোর মাঠে নামছে, তাদের জয় পরাজয়ের এই তরুণরা একটা বড় নিয়ামক হয়ে উঠতে পারে। এই তরুণদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা তরুণদের প্রতি প্রত্যাশা? প্রত্যাশার ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ইউনিভার্সিটিতে কাল না পরশুদিন দুপুরে
বাসা থেকে অফিসের দিকে যাচ্ছিলাম দুপুরে লাঞ্চ সেরে। তা আমি একদল ছাত্রীকে, 4-5 জন ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাদেরকে ক্রস করে যাচ্ছিলাম। তারা আমার পিছন থেকে তারা নিজেরা গল্প করছে। সেই গল্পে তারা এক জায়গায় বলছে যে এবারে ভোট কাকে দেব না সেটা ঠিক করে ফেলেছে, কিন্তু কাকে দেব সেটা এখনো ঠিক করিনি। আমার কাছে মনে হয়েছে এটা তাদের মধ্যে এই ভোট দেওয়ার ব্যাপারে একটা প্রজ্ঞার পরিচয়, যে তারা আগে ঠিক করেছে যে কাকে দেয়া যাবে না। তো সেই যে কাকে দেয়া যাবে না সেটা আমরা বুঝছি না, কিন্তু তরুণ সমাজের বোধহয় এটাই হচ্ছে তাদের মূল মেসেজ বা তাদের মূল লক্ষ্য, যে তারা তাদের পছন্দের জায়গাটা তাদের মতো করে ঠিক করবে এবং তারা এই যোগ্য রাজনীতির জায়গা থেকে যোগ্য রাজনীতিবিদদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার ব্যাপারে তাদের এই দৃষ্টিভঙ্গিটা, আমি আশা করি যে এটা জাতির যে কাঙ্ক্ষিত রূপান্তর দরকার সেটাতে একটা সহায়ক শক্তি হিসেবে ইতিহাস হয়ে থাকবে। ধন্যবাদ অধ্যাপক এম শামসুল আলম স্যারকে। আমাদের প্রত্যাশা হচ্ছে আসন্ন নির্বাচনে যে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী প্রতিযোগিতা করছেন তারা জাতীয় স্বার্থে নিজেদের নির্বাচনী ইশতেহারে পরিবেশ এবং জ্বালানি ন্যায্যতার বিষয়টা স্পষ্ট করবেন এবং কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা সেগুলো আপনাদের অঙ্গীকার নামায় লিপিবদ্ধ করবেন। এবং আমরা যারা ভোট দিতে যাচ্ছি তাদেরও কিছু অধিকার রয়েছে, তাদেরও কিছু কর্তব্যও রয়েছে। আমরা ভোট দেওয়ার আগে অবশ্যই বিবেচনা করব কারা আমাদের পরিবেশ এবং জ্বালানি সুবিচারের অঙ্গীকারনামায় কি কি পদক্ষেপ গ্রহণ করছেন। পরিবেশের এরকম আলাপগুলো দিয়েই হোক আমাদের পরিবর্তনের শুরু। পরিবেশ সংলাপের সাথেই থাকুন। ধন্যবাদ।